ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমাদেরই ব্যাচমেট অরূপ, ও কীভাবে চাকরি পেয়েছে, আগে কি করতো, ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি, কোন কোন বই ফলো করেছে, ওর এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করবে। তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো হবে, ইম্পর্টেন্ট হবে। তোমরা অনেক মোটিভেশন পাবে, ভবিষ্যতে যে আপকামিং এক্সামগুলো আসছে তার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে, আর অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তারাও দেখার সুযোগ পায়। আর এর আগে আমি আরও দুটো এরকম মোটিভেশনাল ভিডিও পাবলিশ করেছিলাম। আমাদের সাব ইন্সপেক্টরের যে র্যাঙ্ক 1-এ ছিল, যার নাম ছিল প্রিয়াঙ্কুশ ব্যানার্জি, যার র্যাঙ্ক ছিল 1, তো তার মোটিভেশন, সে কীভাবে প্রিপারেশন নিয়েছিল, সেই সমস্ত কিছু শেয়ার করেছি। তো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো আমাদেরই ব্যাচমেট অরূপ, এদের ব্যাচ হচ্ছে 57। তো চলো, আমাদের সার্জেন্ট অরূপ, যার র্যাঙ্ক 2, সেকেন্ড। তো অরূপ, তোমার প্রথম থেকে শুরু করবে, ঠিক আছে? যারা প্রিপারেশন নিচ্ছে তারা যেন বুঝতে পারে বা কীভাবে তারা প্রিপারেশন নেবে। তো সেটা তুমি প্রথম থেকে শুরু করবে। তোমার ইন্ট্রোডাকশন দেবে, তুমি কী করতে আগে, তোমার এডুকেশন, তারপরে তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে? তো শুরু করছি, চলো অরূপ, আগে বলো তুমি কেমন আছো? এই তো ট্রেনিংয়ে যেরকম থাকা যায়, ভালো মন্দ মিশিয়ে এই হার্ড ট্রেনিংয়ের মধ্যে চলছে আমাদের। তো যাই হোক, আমার নাম অরূপ সরকার, আমার বাড়ি ইংলিশ বাজার, মালদা। আর আমি গ্র্যাজুয়েশন করেছি বিটেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর আমি টিসিএসে কিছুদিন চাকরি করেছি। দেন আমি এই গভর্নমেন্ট জবের লাইনে আসি, এবং এটা আমার গভর্নমেন্ট জবের লাইনে সেকেন্ড জব। তো ফার্স্ট জবটা আমি জয়েন করিনি, সেকেন্ড জবে আমি জয়েন করছি, কলকাতা পুলিশ সার্জেন্ট। আচ্ছা, তুমি টিসিএসে কী জব করতে? টিসিএসে আমি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার ছিল। আচ্ছা, বাহ। আর তুমি বিটেক করেছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি যেটা বললে যে আমি ফার্স্ট গভর্নমেন্ট জব আমি জয়েন করিনি, তো ওটা কী জব ছিল তোমার? ওটা ছিল MTS 2021। আচ্ছা। তো ওটা যেহেতু সাউথে হয়েছিল, সত্যি কথা বলতে মানে সাউথে ওই MTS-এর মানে স্যালারি স্ট্রাকচারের জন্য আমি জয়েন করতে চাইনি। ঠিক আছে। তো নেক্সট তুমি সেকেন্ড জব পেলে, এটা কলকাতা পুলিশ সার্জেন্ট। আচ্ছা, তো তুমি এডুকেশন করেছো বিটেক, গ্র্যাজুয়েশন, তারপরে বিটেক করেছো, তাই তো? ঠিক আছে, খুব ভালো। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে আমাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর বলো বা WP সাব ইন্সপেক্টর বলো, জবটা অনেকটা ভালো জব, ঠিক আছে? তো এখানে আমাদের মতো অনেক কোয়ালিটির ছেলে রয়েছে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, বিটেক, এমটেক, অনেকেই রয়েছে, ঠিক আছে? তো তোমরা এটাকে ক্যাজুয়াল নেবে না, সিরিয়াসলি ভালোভাবে পড়াশুনো করো, ঠিক আছে? আর পরবর্তীকালে তোমরা জব করতে করতেও তোমরা অনেক ফেসিলিটি পাবে, অনেক সুযোগ পাবে। তাই কখনোই তোমরা হাল ছাড়বে না বা ডিমোটিভেট হবে না। তো অরূপ, তুমি কীভাবে এই চাকরির জন্য কীভাবে প্রিপারেশন নিয়েছো? এই আমাদের এই পুলিশের চাকরি, মানে সাব ইন্সপেক্টর লেভেলে যে চাকরিগুলো হয় বেঙ্গলে, যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বা ওয়্যারলেস সুপারভাইজার, আর আছে WP SOI, যেটা সিভিল ডিফেন্সের আছে। তো এই যে পরীক্ষাগুলো আছে সাব ইন্সপেক্টর লেভেলে, এগুলোর জন্য বেসিক্যালি আমার মনে হয় যে 4টা স্টেপ আছে। আগে যে কোনো পরীক্ষা দিতে গেলে বা যে কোনো পরীক্ষা যদি ক্র্যাক করতে হয়, আমার মনে হয় যে পরীক্ষাটা কি ধাপে ধাপে হচ্ছে বা পুরো পরীক্ষাটার যে প্রসিডিওরটা, সেটাকে আগে ভালো মতো বুঝে নিতে হবে। কারণ আমি যদি সেটা না বুঝতে পারি, তাহলে কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করা একটু কঠিন হয়ে পড়ে। তো আমাদের সাব ইন্সপেক্টরের 4টে স্টেপ। প্রথমে প্রিলিমিনারি এক্সাম, যেটা হয় 200 মার্কের, আমাদের 100টা শর্ট কোশ্চেন থাকে, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, এই 3টে। তারপর থাকে PMT PET, সেকেন্ড স্টেজ। PMT PET-তে হাইট, চেস্ট এগুলো মাপা হয়। আর আমরা 800 মিটার 3 মিনিটে যে 800 মিটার, সেটা কমপ্লিট করতে হয়। আর নেক্সট হয়েছে মেন্সে ডেসক্রিপটিভ পেপার থাকে। প্রথমে থাকে GS আর ম্যাথস, রিজনিং। তো টোটালটা থাকে 100 মার্কের।
তারপরে হচ্ছে Second 50 paper, থাকে হচ্ছে English। সেকেন্ড পেপার ইংলিশ 50, আর সেকেন্ড পেপার থাকে বেঙ্গলি, থার্ড পেপার হ্যাঁ শুধু বেঙ্গলি না, আমাদের জন্য বেঙ্গলি, যারা বিভিন্ন আদার ল্যাঙ্গুয়েজ যারা নেপালি বা হিন্দি মিডিয়ামে যারা দিতে চায় তাদের জন্য ওইটা পেপার থাকে, তো ওটাও থাকে 50 মার্কের। মানে বেঙ্গলিটা তোমার, আমরা যেহেতু বেঙ্গলি তো সেই হিসেবে আমাদের বাংলা পেপার বলি, কিন্তু ওখানে 3টে ল্যাঙ্গুয়েজে থাকে, বেঙ্গলি, নেপালি আর আর হিন্দি, আচ্ছা তো এই থাকে। আর তারপরে লাস্ট স্টেজ ইন্টারভিউ, তারপর আসে হচ্ছে আমাদের ফাইনাল মেরিট লিস্ট। তো আমি প্রথম থেকেই শুরু করি। আমাদের যখন আমি ঠিক করলাম যে এই সাব ইন্সপেক্টর এক্সাম দেব, তখন আমি আগে ভালো করে বুঝে নিলাম যে এই এক্সামের কী কী স্টেজ আছে না আছে সেই সব। তো অ্যাকচুয়ালি প্রথমে আমি ফিল আপ করেছিলাম WBP সাব ইন্সপেক্টর, যেটা 2020 সালে বেরিয়েছিল। তো সেটাতে আমি প্রিলি যথারীতি আমাদের হয়েছিল সম্ভবত 5ই ডিসেম্বর কি 6ই ডিসেম্বর ওই 21 সালে। সেটাতে আমি প্রিলি যথারীতি পাস করি, কিন্তু মাঠে গিয়ে আমি বাদ হই, সে গল্প আমি পরে বলছি। আগে আমি বলবো যে প্রিলিটা কী করে পাস করতে হয়। প্রিলি পাস করার জন্য সবথেকে ভালো আমার মতে এখনকার যা কম্পিটিশান, তাতে প্রিলিতে যদি আমি জিএসটা নিয়ে প্রথমে বলি, কারণ সবার এই সাবজেক্টটাতে মারাত্মক ভয়। জিএস এমন হাতি ঘোড়া কিচ্ছু ব্যাপার না, কিন্তু তার সাথে এটাও ঠিক, জিএসটাকে রীতিমতো যদি আমি নিয়মিত অভ্যাসে না রাখি বা জিএসের প্রতি আমি ভালোবাসা যদি না থাকে, জিএস নিয়ে পার হওয়া কিন্তু একটু কঠিন হয়ে পড়ে। কারণ জিএসের কোনো সিলেবাস হয় না যে আমাকে এতটা পড়তে হবে বা এতটা পড়তে হবে বা এতটা কিছু। জিএস তুমি যতই পড়বে তাও মনে হবে যে না, এর থেকেও আমাকে বেশি পড়া দরকার ছিল। তো আমি বলছি যে কীভাবে জিএসটা পড়া উচিত। প্রথমত আমার মনে হয় যারা গ্র্যাজুয়েশন করে যারা সাধারণত এই পুলিশের সাব ইন্সপেক্টর এক্সাম পরীক্ষা দিচ্ছে, তারা বেশিরভাগই হয়তো কোনোদিনও ভাবেনি যে তারা পুলিশে আসবে বা কিছু। তো সেইভাবে তাদের ওই বা এইভাবে এই ধরনের সরকারি চাকরিতে আসার জন্য যে মানে ছোটো থেকে যে একটা গ্র্যাজুয়েশন মানে জিএস বা এইসব বিষয়ে যে একটা মানে প্রস্তুতি থাকা দরকার, সেটা প্রায় অনেকেরই থাকে না। তো সেখানে জিএস শুরু করতে গেলে আমার মনে হয় 8, 9, 10 এই 3টে ক্লাসের বাংলা মিডিয়ামে, বা যদি কেউ এনসিআরটি পড়ে তো খুবই ভালো, এই 3টা মিডিয়ামে হিস্ট্রি, জিওগ্রাফি, নর্মাল যে জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি যা থাকে, আর ইকোনমিক্স, আর হচ্ছে পলিটি, এই বইগুলো যদি কোনোভাবে জোগাড় করা সম্ভব হয়, সেগুলো নিয়ে যদি পড়া যায় টেক্সট বইগুলো, তাহলে জিএসটা অনেকটা ইজি লাগে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি যেহেতু সিজিএলের এক্সাম মেনলি দিতাম, আমার সিজিএলটাই ফোকাস ছিল। তো আমি 2বার সিজিএলে মেন্স দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হয়নি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে বিভিন্ন চ্যানেল আমি যেমন করতাম হচ্ছে, একজন ছিল গৌরব চৌধুরী, আমি আড্ডা 247-এ প্রথমে ছিল, তারপর আনএকাডেমিতে গিয়েছিল। তো তার একটা জিএস ক্লাস হতো ডেলি সকালবেলা, ইউটিউবে হতো, এখন জানি না উনি কোন চ্যানেলে আছেন। তো আমি ওনার জিএসটা খুব দেখতাম, তো সেখান থেকে আমার জিএসের বেসটা তৈরি হয়েছিল। আর ছোট অন্যান্য যে জিনিসগুলো থাকে, যেমন মানে আমি গৌরব চৌধুরীর যে বিষয়টা বললাম, ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন হয়তো উনি করেন কিনা আমি জানি না, এখন বাকি অন্যান্য অনেক স্যারকে তোমরা পেয়ে যাবে অনলাইনে যারা ডেইলি সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তো আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ডেইলি সকালবেলা 1 ঘন্টা বা 30 মিনিট 45 মিনিট যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা সকালবেলা করে নেওয়া উচিত। তাতে কি হয়, কারণ আজকাল তো সবাই শুধু একটা এক্সাম দেয় না, সবাই বিভিন্ন রকম এক্সাম দেয়। তো কারেন্ট অ্যাফেয়ার্স সব কটা পরীক্ষায় লাগে, তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করে নেওয়া দরকার। আচ্ছা, আমি বলি এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা কত দিনের পড়বে, মানে পরীক্ষা শুরুর কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে শুরু হওয়ার আগে? মোটামুটি প্রিলি মোটামুটি জবে থেকে যদি মানে প্রিলি থেকে মোটামুটি 1.5 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল। মানে আজকে যদি আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রিলি পরীক্ষা এক্সাম হয়, তাহলে এটা তো 2024 সালে মোটামুটি মাঝামাঝি চলেই এসছে। 2023 আর 2024 অনেক ক্ষেত্রে 2 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দেয়। তবে আমি বলবো যদি অত পড়তে যাও তাহলে মাথায় আমার মনে হয় না পুরোটা রাখতে পারবে। 1.5 বছর পড়লে মোটামুটি তুমি ওর মধ্যে থেকে 70 to 80% কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারো, এই হচ্ছে ব্যাপার।
আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেগুলো তোমার 5-6 বছর 7 বছর পুরনোও দিতে পারে, তো সেগুলো খুব কম, হয়তো মানে 10টার মধ্যে একটা হয়তো ওরকম পেলে। তো ওইটার জন্য যদি তুমি পড়তে যাও তাহলে আমার মনে হয় যে তোমাকে তাহলে সবই পড়তে হবে, তাহলে তুমি ঠিক ওই স্ট্র্যাটেজিক্যালি এগানো হবে না। আর এইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আর জিএস তো বলেই দিলাম। আর এবার এত কিছু পড়ার পর যদি মনে হয় যে প্র্যাকটিস করবো জিএসের, তাতে আমার মনে হয় যে ডব্লিউবিসিএসের যে বইগুলো আছে, যে ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার বা আমাদের নিতিন সিংহানিয়ার যে বই আছে, এই বইগুলোকে যদি মোটামুটি মানে এর যে শর্ট কোশ্চিনগুলো আছে, শর্ট কোশ্চিনগুলো যদি পড়তে পারি তাহলে আমাদের প্রিপারেশনটা একদম নেক্সট লেভেল হবে। মানে সেই প্রিপারেশন তোমার কোনো ভয়ই থাকবে না, মানে তোমাকে যা জিজ্ঞেস করে মোটামুটি তুমি সবই পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা গেল জিএস। এরপরে হচ্ছে আসে আমাদের ম্যাথস। তো ম্যাথসের ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে সিজিএল, যেহেতু আমার মেন ফোকাস ছিল, তাই আমি সাহিল খান্ডেলওয়ালের যে অ্যারিথমেটিকটা ছিল, সাহিল খান্ডেলওয়ালের ইউটিউবে অনেক প্লে লিস্ট আসতো, আমার আনএকাডেমিতে সাবস্ক্রিপশনও নেওয়া ছিল। তো সাহিল খান্ডেলওয়ালের যে অ্যারিথমেটিকটা থাকতাম সেটা করতাম, আর সেটা আমাকে অনেকটাই বুস্ট আপ করেছে এই যে কোনো ধরনের কম্পিটিটিভ লেভেলে ভালো ফল করার জন্য। এটা গেল ম্যাথস। আর প্রিলিমিনারিতে তো এর বাইরে কিছু থাকে না, রিজনিংটা থাকে। রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো রিজনিং প্রথমে একটা তোমরা বেসিক কোনো কোর্সে শিখে নাও রিজনিংটা, তারপর আমি বলবো যত পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিসের ক্ষেত্রে আমি করতাম ওই দীপক স্যার, আমাদের ইউটিউবেই যে, আমি জানি না এখন উনি আছেন কি না, আমাদের সময় ছিলেন দীপক স্যার খুব সুন্দর রিজনিংয়ের প্লে লিস্ট দিতেন, যে মোটামুটি 50টা 100টা এরকম ভিডিও থাকতো। তো যে কোনো পরীক্ষার আগে যদি ওই ভিডিওগুলো যদি বারবার করে মানে 30 দিন আগে থেকে যদি প্র্যাকটিস করা যায়, রিজনিং একটাও আটকাবে না। এইটা হচ্ছে প্রিলিটাকে মোটামুটি আমরা বলি ফার্স্ট হার্ডেল, কারণ প্রিলিটা মোটামুটি যারা মোটামুটি একটু ভালো প্রিপারেশন থেকে প্রিলি সবাই ক্লিয়ার করে। তো এবার আসবো মেন্সের আগে আসবো পিএমটি আর পিইটি। পিইটিতে তো কিছু বলার নেই, সবাই জানো তোমরা যে লিস্টে যেরকম হাইট দেওয়া থাকে, যেমন জেনারেল কাস্টে সাধারণত সাব ইন্সপেক্টরে থাকে 167 সেন্টিমিটার আর সার্জেন্টে 173 সেন্টিমিটার থাকে। তো এরকম হাইট আর 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে হয়, তো এটা তো নর্মাল। আর 800 মিটার 3 মিনিটে কভার করতে হয়। এবার এইটার ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে দাদা হচ্ছে না, কিভাবে হবে? আমি শুধু এখানে একটা ছোট্ট কথা বলবো। আমি যখন বেঙ্গল পুলিশের মাঠ দিই তখন আমার ওয়েট ছিল 86 কেজি মতো। তার আগে আমি যখন মানে এই যে বললাম যে আমি আইটিতে জব করতাম, তখন আমার মানে একটা বাজে লাইফস্টাইলের জন্য আমার মানে প্রচুর রাত জায়গা, এইসব লাইফস্টাইলের জন্য, আর কোভিডের মাঝে যেহেতু ছিল তো খাওয়া দাওয়াও বেশি হতো, তো ওই জন্য আমার ওয়েট 97-98 কেজি হয়ে গিয়েছিল। তো তারপর আমি মোটামুটি যেহেতু মাঠের জন্য একটু প্রিপারেশন নিই, একটু দৌড়াদৌড়ি করি, তাও আমি 3-4 মাস দৌড়েও ডব্লিউবিপিএসআইয়ের মাঠ আমি কিন্তু পাস করতে পারিনি, কারণ আমার তখন 86 কেজি ওয়েট ছিল। আর সত্যি কথা বলতে শরীরে সেই রকম ফিটনেস ছিল না, কারণ আমি সেই রকমভাবে কোনো কোচিং পাইনি। আমি যেহেতু শহরে বড় হয়েছি ছোটো থেকে, তো সেই জন্য সেইভাবে আমার অর্থে যে দৌড়ঝাঁপ ছোটাছুটি সেগুলো সেভাবে হয়নি, তো সেই কারণে আমার সেই ফিটনেসটা ছিল না। তো আমি ডব্লিউবিপিএসআইয়ের মাঠ যখন আমি ফেল করলাম, তখনই আমি ঠিক করলাম যে আমাকে যে করেই হোক কলকাতা পুলিশের মাঠ পাস করতেই হবে, শুধু চাকরি পাওয়ার জন্য না, এটা আমার কাছে ফিটনেস হিসাবে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো সেই মতো আমি ওয়েট কমানোর জন্য, ওয়েটের ক্ষেত্রে মেন যেটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে আমার মা আমাকে মানে বিভিন্ন ডায়েট খাবার দিত, যেগুলো হচ্ছে টেস্ট খারাপ না, কিন্তু আমার ওয়েটটা খুব কমাতে সাহায্য করেছে। আর তার সাথে ছিল আমি মাঠে এমন টাইমে দৌড়াতাম, প্রথম যেমন দিনের বেলা দৌড়াতে কষ্ট হতো, তখন আমি সন্ধ্যাবেলা করে দৌড়তাম। আর তারপরে মোটামুটি যখন একটু দৌড়টা উঠলো আমার, তখন হচ্ছে আমি দুপুরবেলা দৌড়াতাম। এইভাবে মোটামুটি যখন আমি মাঠে দিতে যাই তখন আমার 75 কেজি ওয়েট। তো ওয়েটটা বিশাল ম্যাটার করে, কারণ ওয়েটটা এমনি আমাদের এসআই ওয়েটে কোনো ছাড় মানে বাদ যাওয়া বা কিছু নেই। যদি অনেকেই কমেন্ট করছিলেন যে ওয়েট কীভাবে কমাবো, তো আমাদের যে অরূপ, এরও তো শুনলেই যে ওয়েট ছিল 97 কিলো, সেই ওয়েট কমিয়ে আজকে ওর ওয়েট হয়েছে 75 কিলো, এবং সেই ওয়েট কমিয়ে ও কিন্তু রান কমপ্লিট করেছে, 800 মিটার রান কমপ্লিট করেছে, যেটা ও ডব্লিউপিএসআই করতে পারে। তাহলে বুঝতেই পারছো অসম্ভব বলে কিছু নেই, সমস্ত কিছুই সম্ভব যদি আমরা পরিশ্রম করি, যদি আমরা একটা নির্দিষ্ট একটা লক্ষ্যে যাই। মানে কথাই আছে না যে লক্ষ্য পূরণ করতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে,
পরিশ্রমের ফল একদিন পাওয়া যায়। তো এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ, ঠিক আছে, উদাহরণ। তো বুঝতেই পারছো অরূপ কীভাবে তাহলে স্ট্রাগল করেছে, কীভাবে রান করেছে, কীভাবে ডায়েট করেছে তার ওয়েট কমানোর জন্য। তো তোমরা এটাকে ফলো করো, তো অবশ্যই দেখবে তোমরাও একদিন ওয়েট কমাতে পারবে, প্লাস তোমরা রানও কমপ্লিট করতে পারবে। ওকে, তো পিএমটি নিয়ে তুমি বলছিলে, তো পিএমটি নিয়ে বলো, তারপরে মেন এক্সাম নিয়ে বলবে। ব্যাস পিএমটি তো এইটুকুই যে আমাদেরকে ওখানে যে শুধু মাঠে যেদিন দৌড়াবো সেদিন আমাদেরকে সেরাটা দিতে হবে। ওই দিন আমাকে এটা যেন মনে করি আমরা নিজেরা যে এটা আমার জীবনের শেষ দৌড়, জান প্রাণ লড়িয়ে দৌড়াতে হবে। যারা ভালো দৌড়াও কথাই দিই, কিন্তু যাদের মনে হয় যে একটু 10 মিনিট 10 সেকেন্ড একটু বেশি সময় লাগে বা কিছু, তো সব কিছু মনে হচ্ছে না। মাঠে একটা আলাদাই অ্যাটমসফিয়ার। আমি সকালবেলা ঢুকেছিলাম 8টার সময় মাঠে, আমার মাঠ ছিল 10টার পরে। তো আমি সামান্য একটু কিছু খেয়ে ওটস টাইপের অল্প একটু খেয়েছিলাম, এনার্জি পাইনি। তো ওইটুকু খেয়ে আমি মাঠে গেছিলাম। এবার সেদিন আমাদের মাঠে সকালবেলা একটু যেহেতু লেডিস তাদের দৌড় ছিল, তো সেই জন্য ওদের একটু দেরি হয়েছে। তারপর আমাদের মাঠ হতে হতে মোটামুটি 1টা-1.5টা শুরু হয় যখন আমাদের মাঠ শুরু হয়। তো আমার মোটামুটি 3টার দিকে আমি মাঠ করেছিলাম। তো সারাদিন ওই রকম একটা না খেয়ে থাকার পরেও মাঠে যখন আমি দৌড়াচ্ছি তখন আমার মনে হচ্ছে না যে আমি কিছু খাইনি বা এরকম কিছু। মাঠ করার সময় একটা আলাদা অনুভূতি হয়। তো সেটা যদি মাঠে কোনোদিনও না গিয়ে থাকো তাহলে বুঝবে। যাই হোক, তো এই ছিল পিএমটি। তো অরূপ, তুমি তো ধরো ইন্টারভিউ দেওয়ার পর ফাইনাল সিলেকশন পেলে, তো ওটা একটা খুব স্মরণীয় দিন, সবার কাছে ওটা খুব ভালো দিন। তো তোমার ফিলিংসটা একটু বলো ওদেরকে, যাতে ওরা একটু ভালো লাগে। তো আমার ইন্টারভিউয়ের ঠিক 15 দিন পরে রেজাল্ট বেরিয়েছিল। তো রেজাল্ট বেরিয়েছিল 11ই অক্টোবর 2023। এই দিনটা আমার কাছে খুবই একটা স্মরণীয় দিন। বিষয়টা হলো আমার কাছে কোনো আগে থেকে কোনো আপডেটই ছিল না যে ওই দিন রেজাল্ট বেরাতে পারে। অনেকের কাছে ছিল, কিন্তু আমি যেহেতু ফলো করিনি, আর তার পরের সপ্তাহে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো আমি ওই দুর্গাপূজা নিয়ে একটু মেতেছিলাম। তো আমি খেয়ালই রাখিনি যে ওই দিন রেজাল্ট বেরাতে পারে। তো যথারীতি সন্ধ্যাবেলা আমি একটা টিউশন থেকে আর একটা টিউশনে যাচ্ছিলাম, বাইকেই ছিলাম। তো এবার হঠাৎ করে আমার একটা বন্ধু সাবর্ণ, তো সাবর্ণ এখন বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর আছে, মানে ট্রেনিং করছে ব্যারাকপুরে। তো সাবর্ণ আমাকে ফোন করেছে, বলছে যে এই তুমি প্রথমে বলছে কনগ্র্যাচুলেশন। আমি বলছি যে কেন? তো বলছি তুমি রেজাল্ট দেখো নি? আমি বলছি যে না। তো বলছে তুমি তাড়াতাড়ি রেজাল্টটা দেখো। তো আমি তখন বলছি যে আচ্ছা আমার কি হয়েছে? ও তখন বলছে যে না তুমি দেখো, আমি বলবো না। বেশ, যেহেতু কনগ্র্যাচুলেশন বলে রেখেছিল তখন আমি বুঝে গেছি যে আমার হয়ে গেছে। তো আমি তাও একটু দেখার জন্য যে কীরকম কী মার্কস পেলাম, আমার মার্কসটা দেখার খুব ইচ্ছা ছিল। তো আমি একটা জায়গায় গিয়ে বসলাম, বসে আমি মার্কসটা দেখছি। তখন দেখছি আমার লিস্টে, সার্জেন্টের লিস্টে 2 নম্বরে আমার নাম আছে। তো আমি প্রথমে নিচ থেকে দেখা শুরু করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো যেহেতু আমার জিএসটা একটু খারাপ হয়েছে আমার নামটা একটু পিছনের দিকে থাকতে পারে। কিন্তু যেহেতু আমার ইংলিশ আর বেঙ্গলিতে খুব ভালো মার্কস ছিল, সেই জন্য আমার মেরিটে নামটা অনেকটাই উপরে ছিল, 2 নম্বরে ছিল না। তো যাই হোক, আমি দেখলাম, তো মানে দেখে 2-3বার মিলিয়ে দেখছি যে সব ঠিক আছে, তো নাম, ডেট অফ বার্থ দেখছি না ঠিক আছে। যাই ততক্ষণে একটু শিওর হলাম যে না আমি পেয়েছি। তো দিয়ে তখন তাড়াতাড়ি করে আমি মানে ওই টিউশনটাতে না গিয়ে তাড়াতাড়ি করে আমি বাড়িতে গেলাম, বাবা মাকে জানালাম, দাদাকে ফোন করে জানালাম। তো আমার এই যে যেদিন আমি চাকরি পেলাম, এই চাকরি পাওয়ার যে জার্নিটা, এই জার্নিটাতে যদি আমাকে সবথেকে বেশি মানে আমার জন্য যে সবথেকে বেশি হেল্প, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, কারণ আমি হনুমানজিকে খুব শ্রদ্ধা করি এবং ভক্তি করি, এবং তার তো একটা আশীর্বাদ রয়েইছে। তার সাথে বাবা মা এবং দাদা 3 জনেই আমাকে যেভাবে সাপোর্ট করেছে, সেই জন্য মানে আমি চিরজীবন মানে তারা আমার কাছে ভগবান। তো ব্যাস, দিয়ে আর আমার যেহেতু ফিজিক্যাল ফিটনেসের দিকে একটা বিষয় ছিল যে আমি একটু প্রথম দিকে একটু আনফিট ছিলাম, আমি বলেইছিলাম যে আমার ওয়েটটা বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমার শরীরটাকে একটু মজবুত বানানোর জন্য আমার জিম ট্রেনার আমাকে, পিঙ্কুদা, আমাকে অনেকটাই হেল্প করেছেন। এবং সত্যি কথা বলতে মাঠের যে ওই 12 দিন রেজাল্ট, প্রিলি রেজাল্ট যেদিন বেরাচ্ছে, আমার এই বিষয়ে একটা বলি, প্রিলি রেজাল্ট যেদিন আমার বেরাচ্ছে সেদিন আমি বালাসোর, উড়িষ্যার বালাসোর স্টেশনে বসে আছি। আমার সেদিন সিজিএলের মেন্স এক্সাম ছিল, আমার বালাসোরে সিট পড়েছিল। তো আমি ওখানে বসে আমি রেজাল্টটা খুব ভয়ে ভয়ে চেক করছিলাম যে পাস করেছি কি না। তো দেখছিলাম যে প্রিলি আমার ইজিলি ক্লিয়ার হয়ে গেছে। তো দেখছি আমার 12 দিন আর সময় আছে মাঠ পাস করার।
আমি আগে কোনো দিনও মাঠ পাস করিনি, তো এই যে ভয়টা ছিল, আমি সেই দিনই রাত্রেবেলা ট্রেনে এসে পরের দিন ভোরবেলা নেমে এসে আমি জিমে গিয়ে ট্রেনারকে বলছি যে পিঙ্কুদা আমাকে যে করে পাস করাতে হবে। তো পিঙ্কুদা তার আগে থেকে আমাকে মোটামুটি তৈরি করে রেখেছিল। তো পিঙ্কুদা বলতে চিন্তা নেই, আমি যে এই কদিনের জন্য যা যা শিডিউল করে দিচ্ছি সেইটা করো। ব্যাস সেই মতো করেছিলাম, তো আমি খুব ভালোভাবে মাঠ পাস করেছিলাম। তো এইভাবেই আমার মানে জার্নিটা, আমার এখনও যে ট্রেনিংয়ে আছি বা জবে ঢুকবো, এখনও আমার কাছে ওই দিনগুলো প্রচণ্ড মানে গোল্ডেন ডেজ, ওই স্ট্রাগলের দিনগুলো বা কিছু, ওই দিনগুলোকে আমি এখনও বড্ড মিস করি। তো আমি চাইবো তোমরা যারা এই ভিডিও দেখছো বা আমরা যদি তোমাদেরকে একটু মোটিভেট করতে পারি, চাইবো যে তোমরা নিজের সেরাটা দাও, এই কলকাতা পুলিশে আসো, আর কলকাতা পুলিশে এসে আমাদের সাথে কাজ করো। আমাদের খুব ভালো লাগবে যে তো আমরা তোমাদেরকে মোটিভেট করতে পেরেছি। ব্যাস, ততক্ষণের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমাদেরকে একটাই কথা বলা, যে কনফিডেন্স একদম হারাবে না, ঠিক আছে? নিজের প্রতি একটা কনফিডেন্স রাখো। তোমরাও একদিন এই জায়গায় আসবে, আমাদের মতোই আসবে, কাজ করবে, ট্রেনিং করবে। তোমাদেরও একদিন এই দেখবে, একদিন তোমাদেরও ওই আগেকার দিনগুলো একটা স্মরণীয় হয়ে থাকবে, গোল্ডেন ডে হয়ে থাকবে। ওকে, তো অবশ্যই কনফিডেন্স রাখবে, বারবার বলছি। আর এখন পুলিশের পরীক্ষা খুব ইজি হয়ে গেছে, ভালোভাবে পড়াশোনা করো, ক্র্যাক করে যাবে। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো পার্ট করছি। আজকে পার্ট 1, এই ভিডিওতে আমি অরূপ তোমাদেরকে শেয়ার করলো ও কীভাবে প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিয়েছে, কীভাবে পিইটি পিএমটির প্রিপারেশন নিয়েছে। তো তোমরা অলরেডি বুঝতেই পারলে যে ও 97 কিলো ওয়েট ছিল, সেখান থেকে কমিয়ে 75 কিলোতে নিয়ে এসছে, তারপর আবার রান কমপ্লিট করেছে। তো অবশ্যই একটা অদম্য ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? লক্ষ্য থাকতে হবে, তাহলে সবাই একদিন পরীক্ষা ক্র্যাক করবে, ঠিক আছে? তো নেক্সট পার্টে, পার্ট 2 অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো নেক্সট ভিডিওতে অরূপ কীভাবে মেন এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিল বা ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নিয়েছিল, কী কী প্রশ্ন ইন্টারভিউতে করেছিল, তো এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। ওকে, তো অবশ্যই সাথে থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে।